খুব ভয় লাগতো। তখন আমার বিয়ের মনে হয় 1.5-2 মাস আগের কথা এটা। তো আমার মামাতো ভাইয়ের বউ আমাকে ডাকছে যে কিছু একটা বলে, মানে জামা বানানো বা সামহাও এরকম কিছু একটা, অনেক বছর আগে তো ভুলেও গেছি যে কি একটা কারণে আমাকে ডাকছে সে। তো আমি গেলাম, একদম মনের অজান্তেই গেলাম। গিয়ে পরে রুমে গেছি, পরে দেখি হইল মানে রিপন বসে আছে। তো বসে আছে দেখে না আমার একদম খুব একটা আঘাত লাগলো যে ভাবি আমাকে এইভাবে নিয়ে আসলো। আর ভাবি তো মজা করে, মানে ওনারও দোষ না, উনি ভাবতেছে যে নতুন বিয়ে হবে, ওদেরকে একসাথে করিয়ে এসে। তো উনি বললো কি আচ্ছা তোরা বস, আমি চা নিয়ে আসি, এরকম বলে উঠে গেল না। আমার আরও ভয় লেগে গেছে। আর তখন আমি গিয়ে দেখতে পারলাম যে ওই লোকটার আচরণ খুবই খারাপ। মানে আমার কাছে তখন মনে হয়েছে যে কেন মনে হলো এটা, কেন মনে হলো, হুট করে ভাবি যখন গেল সে সাথে সাথে আমার পাশে এসে বসছে এবং আমাকে মানে খুব মানে নোংরাভাবে টাচ করতেছে। তখন আমার বয়স খুব ছোট, তো স্বাভাবিক না এটা আমার কাছে ভালো না লাগার কথাই, কারণ আমি তাকে বড় ভাই জানি। এক্স্যাক্টলি, মানে কয়দিন আগেও তো সালাম কালাম দিয়ে দূরে থেকে কথা বলতাম। হ্যাঁ, বড় ভাইয়া বলতাম সবাই, মানে তাকে বড় ভাইয়াটাকে আমিও বড় ভাইয়া ডাকতাম ওই ইয়ে থেকে। আর সেই লোকটা এসে আমাকে মানে খুব অপ্রীতিকর ভাবে জড়িয়ে ধরতেছে, তারপর জড়াজড়ি করতেছে, মানে খুব ঘেন্না লেগে গেল। আমি খুব জোরাজোরি করে আমি বললাম আমি এখন চিল্লাচিল্লি করবো, মানে তখন আমার খুব খারাপ লাগতেছিল। তখন বললাম আমি চিল্লাচিল্লি করবো বলে আমি একটু জোরে বলছি, পরে উনি আমাকে ছেড়ে দিছে। আমি এমন দূর দিছি একবারে সরাসরি মানে মামার বাসায় চলে গেছি, আর আসিনি। আর ওখানে গিয়ে অনেক কান্নাকাটি করছে যে এখন তো নাও করা যাবে না, আর এই লোকটা এরকম কেন, এই লোকটা তো তাহলে বিয়ের পরে, মানে আমার একটা ভয় ঢুকিয়ে গেছে যে এই লোকটা তো তাহলে আমাকে না জানি কি করবে, এরকম একটা ভয় ঢুকিয়ে গেছে। তখন তো ছোট ছিলাম, আর আমাদের ওই সময়টাতে তো এত মিডিয়া ছিল না যে আমরা এত কিছু বুঝবো যে এই আর কি। তো ওখানে তারপর 1.5 থেকে 2 মাস পরে বিয়ে হলো। এর মাঝখানে অনেকবার ফোন টোন করতো, ইয়ে করতো, আমি রেসপন্স করতাম না। তো বিয়ে যেদিন হলো, বিয়ের রাতের কথাটা কি বলবো। নিশ্চয়ই আপনার যদি মনে হয় যে বিষয়টা সামাজিকতার জায়গাটা থেকে খুব সেন্সিটিভ, একটা মেয়ের মানসিকতার জায়গাটা থেকে, যেটা আসলে এটা আমার বলার মতো শক্তিও নাই। সত্যি কথা বলতে আমি এটাই আমার লাইফের সবচেয়ে বড় ট্র্যাজেডি, বিয়ের রাত। হয়তো আপনি খেয়াল করছেন কিনা জানি না, কিন্তু আপনি মাঝখানে বললেন যে আমি অ্যাফেয়ার করবো কিভাবে, আমার মন তো তখনই ভেঙে দিছে। আমার ভিতরে একটা ভয় কাজ করে। কি হয়েছিল আমি জানি, আপনি খুব সুন্দর করে বলছেন গল্প, আপনি আপনার মতো করেই বলবেন, আমরা আসলে মূল মেসেজটাই পেতে চাই। লোকটা হচ্ছে সামাজিকভাবে সবার কাছে খুব ভালো, সবার কাছে ভালো বলতে মানে গলিতে বা এলাকায় কিছু করে না, সেই এলাকায় খুব ভালো ব্যবসা করে, খুব সহজ সরলভাবে দোকানে যাচ্ছে, আসতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, নর্মাল। আমার সাথে যেদিন বিয়ে হলো সেদিন খুব বৃষ্টি। তো আমার তো ওই একদিনে আমার ভাবির রুমে, ওই দিনে আমি তার রূপ দেখে ফেলছি। তো তখন থেকে আমার তাকে দেখলে মানে গা শিউরে উঠতো, যে মনে হতো যে ভয়ঙ্কর একটা কিছু করবে। মানে মনে হতো, তখন আমি বুঝতাম না, সেক্সুয়াল লাইফটা বুঝতাম না যে সেক্স কি জিনিস, কিন্তু তখন একটা ভয় ঢুকে গেছে, খুব চাপা একটা ভয়। প্রথম কথা হচ্ছে যে আপনি একটা ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা বিবাহ পরবর্তী, এটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া ছিল? আপনাকে কেউ বলেছে? এটা সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, শুধু জানতাম যে কিছু একটা হয়, কিন্তু কি হয় সেটা আপনি জানতেন না। আপনাকে বিয়ের রাতে বা আগে পরেও কেউ কখনো কিছু বলে না? আমার বিয়ের আগে আমার এক ভাবি ছিল, মানে যেই ভাবির বাসায় গেছে সেই ভাবি না, আরেকটা ভাবি ছিল, উনারই বড় যা আর কি। তো ওই ভাবি আমাকে জাস্ট কানে কানে বলছে যে আজকে কিন্তু যাই হোক একদম চুপ থাকবি, আমাকে এইভাবে বলছে। শুধু এটা বলছে আজকে যাই হোক, আরো ভয়ানক কথা বলেছে, মানে এটা শুনলে তো আরো ভয় লাগে। যাই হোক কি হবে, বলে কিছু বুঝো না তুমি, হ্যাঁ কিছু এতই ছোট, কিছু বুঝো না, এইগুলি বলতেছে। মানে আপনার মনে আরো বেশি ভয় ঢুকে গিয়েছে। কোন ধরনের চিল্লাচিল্লি করবি না, চুপচাপ থাকবি, মানে জাস্ট হাসি মুখে এরকম করে বলছে। কিন্তু আমার কাছে একটু ভয় লাগছে তখন, যে এই লোকটা তো ওই সময় যদি এরকম মানে খপ করে জড়া ধরতে পারে, এই লোক কি করতে পারে, কি হতে পারে, মানে এই টাইপের একটা ভয় কাজ করছে তখন এই জিনিসগুলো বুঝতাম না, মানে ফিজিক্যাল রিলেশন বা এগুলি এই সম্পর্কে কিছুই জানতাম না। জানতাম যে কিছু একটা হয়, হাজব্যান্ড ওয়াইফে কিছু হয়, কিন্তু কি হয় এটা জানতাম না, এরকম ছিলাম। তো নর্মালি যখন বিয়েটা হলো, কমপ্লিট হলো, সে তো মানে কতক্ষণে রুমে যাবে এরকম। একটু পজ দিচ্ছি আমি এখানে, কারণ আমি জানি যে ম্যাক্সিমাম
আমি গেস করছি এখানে, কারণ এদিকে এখানে যারা শুনবে বা এই মুহূর্তে যারা শুনছে তাদের ইন্টেনশনটাকে আমি একটু ক্লিয়ার করতে চাই। সেটা হচ্ছে আমরা এটা বলি যে দিস ইজ অ্যান এন্টারটেইনিং শো, বাট এই জীবন গল্প বলেন বা আমার লাস্ট 7-8 ইয়ার্সের ক্যারিয়ারে আমি রেডিওতে যে ধরনের প্রোগ্রাম করেছি, সোশ্যাল অ্যাওয়ারনেসের জায়গাটা থেকে এটা কী ধরনের ভূমিকা রেখেছি সেটা আপনারা আপনাদের জায়গা থেকেই ভালো মূল্যায়ন করতে পারবেন। বাট আমি একটু করজোরে আপনাদের কাছে একটা মিনতি করতে চাই, এই ঘটনাটাকে সিনেমা হিসেবে না দেখে, সিনেমার পর্দায় কিছু একটা ঘটতে যাচ্ছে এরকম একটা কিছু হিসেবে না দেখে, রেডিও হিসেবে না দেখে একটু নিজের জায়গা থেকে চিন্তা করে দেখবেন, বা যদি বিষয়টা এরকম হয় একটা মানবিক জায়গা থেকে একটু চিন্তা করে দেখবেন। 24 বছরের গ্যাপ হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে, 24 ইয়ার্স, 13 বছরের একটা মেয়ে, যে মেয়েটার জীবনে প্রেম বলতে কোনো কিছু আসেনি, শারীরিক সম্পর্ক কি সে বোঝেই না, এবং দ্বিতীয়ত যে বিষয়টা ইম্পর্টেন্ট, বয়ঃসন্ধিকালের একেবারে ইনিশিয়াল স্টেজে সে আছে, সে জানি না আসলে বিষয়গুলো কি। আর 37 বছর মানে হচ্ছে আমাদের পার্সপেক্টিভ থেকে, আমাদের সামাজিকতার জায়গা থেকে একটা ছেলে যখন একদম এই সমস্ত স্টেজ, প্রেম বলেন, শারীরিক সম্পর্ক বলেন বা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো বলেন, সেগুলো অতিক্রম করে মোটামুটি বৈষয়িক হয়ে গেছে। বৈষয়িক বলতে আমি যেটা বোঝাচ্ছি, এই জীবনে এসে দায়িত্ব ছাড়া অন্য কোনো কিছু থাকে না 37 কিংবা 40 বছরের পর থেকে, এরকম একটা স্টেজে আছে। তার মানে ওদের মধ্যে মেন্টাল ম্যাচিংয়ের কত বড় একটা গ্যাপ। সেই জায়গাটা থেকে ছেলেটা যদি মেয়েটাকে বুঝতে না চেষ্টা করে, বিশেষ করে ছেলের দায়িত্ব, কারণ যেহেতু সে সিনিয়র, যদি বুঝতে না চেষ্টা করে তাহলে এটা কতটা অমানবিক এবং কতটা পাশবিক, কতটা ভয়ঙ্কর হতে পারে মেয়েটার জায়গাটা থেকে, এটা একটু চিন্তা করবেন। সো বিশেষ করে যারা বাসরাত বিষয়টাকে মাথায় রাখছেন তাদেরকে আমি বলবো, প্লিজ থিঙ্ক লাইক দিস। হ্যাঁ, এখানে একটু মানবিক হওয়া প্রয়োজন। এখানে যদি আমরা শুধু এন্টারটেনমেন্ট হিসেবে বিষয়টাকে নেই, তাহলে আমি আসলে যে কারণে এই বিষয়টা আনতে চাচ্ছি সেই মেসেজটা ক্লিয়ার হবে না। ওকে, সো প্লিজ ফিল দ্য স্টোরি অ্যাকচুয়ালি। তারপর বিয়ের দিন যেটা আর কি, রাতের বেলা সবাই আমাকে নিয়ে আসলো বাড়িতে, মানে ওনাদের বাসায়। তো ওই বাসায় হচ্ছে একটা রুম, মানে প্রথম হচ্ছে বাসায় ঢুকেই কোনো বারান্দা টারান্দা কিছু নেই, শুধু রুম আর সিঁড়ি, সিঁড়ি ঘর। মানে পুরান ঢাকার বাসাগুলো একটু বেশি হয়তো, খুব ছোট ছোট হয়তো, ঘিঞ্জি টাইপের হয়। আমি একসময় জিএসআরসিতে কাজ করতাম, আমার ফার্স্ট জব ছিল ওটা, আমি সার্ভে করেছিলাম পুরান ঢাকায়। সেটাই আমার প্রথম পুরান ঢাকায় যাওয়া, এবং আমার কাছে মনে হয়েছিল যে আমি কোথায় এসেছি। অনেক ঘিঞ্জি ভাইয়া, এটা কারণ হচ্ছে পুরান ঢাকা নিয়ে অনেকেই অনেক কিছু বলেন, কারণ ঢাকায় যারা, তাদের কাছে পুরান ঢাকাটা একটা নস্টালজিক জায়গা। আমি তো আর ঢাকায় বড় হইনি, সো আমার কাছে ঢাকা, আমি যখন ঢাকায় প্রথম পাড়া দিয়ে যখন পাবলিক বাসে উঠেছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ আমি কোথায় আসলাম, এই জায়গায় আমি কেন আসলাম। তো নর্মালি হচ্ছে ঢাকা এরকম। তারপরে যখন পুরান ঢাকায় গেলাম, পুরান ঢাকার সাথে আমার ওই ধরনের অ্যাটাচমেন্ট কখনোই ছিল না, অনেক বেশি, অনেক ঘিঞ্জি। আমার মনে আছে চকবাজারের যেই চকবাজার নামে একটা যে জায়গা আছে, ওখানে চুরি পট্টি কি যেন একটা আছে না, যে মেয়েদের কসমেটিক্স বিক্রি করে, ম্যাক্সিমাম হচ্ছে নকল, আমি জানি না এখন কিরকম আছে। তো আমি জীবনে কোনোদিন দেখি নাই যে একটা মানুষ আরেকটা মানুষকে গলি দিয়ে ক্রস করতে পারে। এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে তো মেয়েরা ঢোকেই না, এবং ওর ঢোকার পরে ওপরে ছাদ, মানে এমনভাবে বিল্ডিংটা, অনেকগুলো বিল্ডিং মিলে ওই এলাকাটা, ওখানে ধাক্কা লাগবে, মানে এরকম একটা অবস্থা যে একজন আরেকজনকে ক্রস করতে খুব ভয়ানক, মানে ভয়ানক অবস্থা। আর আমি সার্ভে করেছিলাম, যেহেতু আমি বিল্ডিংগুলো সার্ভে করতাম, মানে অনেক, আমি একটা ইউনিভার্সিটিতে অনার্স দিয়ে, না অনার্সের 3rd ইয়ার বা 2nd ইয়ারে থাকা অবস্থার ঘটনা এটা, আমি সার্ভে করেছিলাম বিল্ডিংগুলো। তো সেই সময় ওই সময়টাতে আমার একটু জানা হয়েছে আর কি। তো আসলে ভয়ানক রকমের কিনছি। হ্যাঁ, তো বলুন যেটা বলছিলেন। তো যেটা বলছিলাম যে ওই রাতে ওই একটা রুম, এরকম রুমের উপরে রুম, তার উপরে রুম, মানে সিঁড়ি রুম এরকম। আর প্রথম যে রুমটা, মানে নিচতলায় যে রুমটা ছিল, সেই নিচতলার রুমের সিঁড়ির নিচে ছিল চুলা আর বাথরুম, সিঁড়ি কর্নারে। ওকে, মানে এটা হচ্ছে ওদের নিজের বাড়ি। ওকে, এইটুকুই ছিল। মানে 3টা রুম, মানে হচ্ছে হলো এক ধরনের বিল্ডিং, একটা বিল্ডিং, একতলা, দুতলা, 3তলা এরকম বিল্ডিং, বা 3টা রুম। হ্যাঁ, 3তলা বিল্ডিং, কিন্তু সিঁড়ি আর রুম। মানে কত অল্প জায়গার মধ্যে এই জিনিসটা ম্যানেজ করেছে। হ্যাঁ, আমি পরে শুনেছি যে এটা আধা কাঠারও নিচে, ওই 1 শতক বা হাফ শতক জমি যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, শুধু একটা রুম আর সিঁড়ি, এইটুকু। তো ওইটুকুর মধ্যেই মানে বাড়িটা। তো ওই বাড়িতে আমার খালার বাড়ি ছিল, আমি তো প্রায়ই যেতাম, বেড়াতে যেতাম ছোটবেলায়। তো আমাকে নিয়ে গেল, আর 3তলার রুমে, সবচেয়ে পরের রুম যেটা, ওটাতে আবার আমার মানে মেজো দেবর সম্পর্কে ছিল।
সে আমাদেরও মানে আমার বিয়ের 12 বছর আগে বিয়ে করে ফেলছে। সে লাভ ম্যারেজ করছে, মানে উপযুক্ত বয়সে বিয়ে করছে। আর আমার হাজবেন্ড আবার ছিল যে উনি আবার খুব লেটে বিয়ে করছে, মানে ফ্যামিলির দায়িত্ব পালন করে সবকিছু শেষ করে তারপর বিয়ে। 37 আসলে খুব লেট না, কিন্তু 37 এর জায়গা থেকে 13 বিয়ে করাটা খুব অবিবেচ্য। আমার জন্য তো সে অনেক বড়। যাই হোক, তারপর ওই দেবরের যখন বিয়ের 12 বছর হয়ে গেছে তখন উনি বিয়ে করছে। আর তো ওই ভাইয়া, মেজো ভাইয়া যে ছিলেন, তো মেজো ভাইয়ার রুমটা ছিল 3 তলায়। আমি ওখানেই আমার বাসর ঘরটা করা হয়েছিল আর কি। তো ফুল টুল তেমন ভালো আনা হয়নি, সে খুব রাগারাগি করছে। ছোট ভাই যারা ছিল এলাকার ছোট ভাইটাই, ওদের সাথে খুব রাগারাগি করছে আমার হাজব্যান্ড যে ছিলেন। এটা কোনো ঘর সাজানো হলো এই সেই বলে টলে বলতেছে এখন তোমরা বের হও, অনেক হয়েছে, এখন তোমরা যাও, মানে খুব রাগারাগি করতেছে। তো আমি রাগ দেখে আরও ভয় পেয়ে গেছি প্রথম রাত। তারপর আবার আমি মানে এই অবস্থায় আসছি, বউ হয়ে আসছি, আমার শরীরে ভারী গহনা, শাড়ি টাড়ি, মানে আমি এগুলোর ওজন নিতে পারছি না। 4-5 ঘন্টা হয়ে গেছে আমাকে এগুলো পরায় রাখা হয়েছে, ভারী মেকআপ দেওয়া হয়েছে, আমি এগুলো কখনো ইউজ করিনি ফার্স্ট লাইফে। মানে আমি দেবীর মতো সেজে বসে আছি, এরকম একটা ইয়ে। তো খুব ভয়েও কাজ করছে, নার্ভাসনেস। তারপর এখন কি হবে, সবাই বের হয়ে গেলে কি হবে, এটা একটা টেনশন। আর শুধু মানে কেমন জানি একটা ফিল, যেটা সাধারণত নর্মালি হওয়া উচিত একটা ছেলে এবং একটা মেয়ের জায়গাটা থেকে। এটা হচ্ছে জীবনের সবচেয়ে সুন্দরতম মুহূর্তের একটা, রাইট? আমরা সেটাই চিন্তা করি না। একটা মেয়ের জীবনে স্বপ্ন থাকে তার একটা বাসরাত কিংবা ফুলসজ্জার রাত, আমরা যেটাই বলি সেটা নিয়ে। একটা ছেলের জীবনেও নিশ্চয়ই থাকে, এবং সেটা চমৎকার হয়ে সারা জীবন স্মৃতি হয়ে থাকুক, এরকম কিছু একটা থাকে। এবং সেখানে বিষয়টা যদি এরকম হয় যে একটা মেয়ের জীবনে আতঙ্কের রাত এবং ভয়ানক রকম আতঙ্কের রাত, সবচেয়ে বড় আতঙ্কের রাত ছিল ওটা, তাহলে আপনি চিন্তা করে দেখতে পারেন। এবং সেটাকে যারা আজকে এই রেডিও যারা শুনে, যারা এটাকে এন্টারটেনমেন্ট হিসেবে নিচ্ছেন, তাদের জায়গা থেকে আমি বলতে পারি যে এখানে নিজেরও কিন্তু একটা পরিচয়ের বিষয় আছে। হ্যাঁ, মানে নিজের পরিচয়টা নিজের কাছে কি দিচ্ছেন একটু চিন্তা করে দেখেন। ঘটনার ভেতরে ঢোকার চেষ্টা করুন, এই মেয়েটার মানবিক অনুভূতিটাকে জানার চেষ্টা করুন, অন্য কিছু নয় প্লিজ। কজ আমরা আমাদের সামাজিকতার জায়গাটা থেকে মেয়েদের এই বিষয়গুলোকে উইথড্র করে বা না ভেবে তাদেরকে কখনো কখনো সারা জীবনটা ধ্বংসের দিকে ঠেলে দিই। হয়তো মেয়েটার ক্ষেত্রে এরকমই কিছু হয়েছে, আমরা একটু সামনের দিকে আগাবো। জি, তারপর উনি আমাকে, আমি তখন শাড়ি টাড়ি পরা, গহনা পরা, তো খুব নর্মালি সবাই চলে গেল পরে খুব নর্মালি আমাকে বলতেছে যে ড্রেসটা চেঞ্জ করো, শাড়িটা চেঞ্জ করো, গহনাটা চেঞ্জ করো। তো আমি আমার লাগেজ থেকে একটা 3 পিস নিলাম, ওই 3 পিসটা নিয়ে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম বলতে ওই যে উপরের রুমেই একটা ওয়াশরুম আছে, আর নিচের রুমে, মানে উপরের রুমে তো আর সিঁড়ি ঘর নাই, সিঁড়ি ঘরটাতেই একটা ওয়াশরুম ছিল, ছোট্ট একটা টয়লেট ছিল। ওইটাতে গিয়ে আমি চেঞ্জ করলাম খুব কষ্টে, চেঞ্জ করে তারপর মুখের মেকআপ টেকআপ এগুলো ওয়াশ করে আসলাম। তারপর আসার পরে উনি বলতেছে উজু করে আসো। হ্যাঁ, তো আমি উজু করলাম, উনি উজু করছে করে, মানে প্রথম রাতে নাকি নামাজ পড়তে হয় সবাই বলে দিছে, তো ওই নামাজ পড়লো আমাকে নিয়ে। নামাজ পড়ার পরে বেডে গেলাম, মানে আমি বিছানায় যে বসলাম, খুব ভয়ে আছি যে কি বলবে কি করবে জানি না। তো উনি আমার পাশে এসে বসে আমাকে ফার্স্ট কথা যেটা বললো, মানে এইটাই ফার্স্ট কথা ছিল যে আমি তো ওই ফ্যামিলির বড় ছেলে, আর তুমি তো আমাদের ফ্যামিলির সবাইকেই চিনো জানো, তোমার তো আর চেনা জানার দরকার নেই। আর আমার তখন ওনার মা মারা গেছে 3-4 বছর, মানে 3 বছর হবে এরকম, 3 থেকে 4 বছর এরকম হবে। বলে আমার মা মারা যাওয়ার পরে আমি এখন সংসার দেখি, আমার হয়ে আমার মার জায়গাতে এখন তুমি। এটা শোনার পর আমার কাছে মনে হলো আস্ত একটা বাড়ি আমার মাথার উপর পড়লো। এটা আমি যেখানে নিজের, এটা একটা বিষয়, ওই কথাটা কিন্তু খুব সুন্দর বলেছে, মানে ওর 37 ইয়ার্সের জায়গাটা থেকে এটা খুব সুন্দর একটা কথা। কিন্তু কথা হচ্ছে 13 বছরের একটা মেয়ে কেন এটা বুঝতে যাবে? ও কিন্তু এটাই বুঝেছে যে এই 3 তলা একটা বাড়ি, 3 রুমের একটা বাড়ি ওর মাথার উপরে দিয়ে দেওয়া হলো। দেখুন, এই জিনিসটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আসলে সব কিছুর একটা বয়স থাকে। হ্যাঁ, এবং ছেলেটার জায়গা থেকে কিন্তু খুব সুন্দর নামাজ পড়েছে, বসছে, এখন পর্যন্ত আমাদের কাছে ভালোই লাগছে শুনতে। কিন্তু এটা আসলেই কেউ বুঝতে চাইবে? 13 বছরের মেয়েটাকে এই জিনিসটা বুঝতে চাইবে? এইটা বোঝাটা জরুরি ছিল। হ্যাঁ, তারপর উনি যেটা বলছে যে আমার ভাই বোন আছে, সবাই আমার ছোট, কিন্তু আমার তো প্রায় 10-12 বছরের বড়। ওনার যে 10-12 বছরের ছোট, সে আমার 12-13 বছরের বড়, মানে তাকে আমি ছোটবেলা থেকে এইভাবে দেখে অভ্যস্ত। তো
এইগুলো চিন্তা ভাবনা মানে ওই সময় তো আর এত কিছু কিন্তু ওনার ছোট ভাই বোন এগুলা মানে ওনার কাছে তো এগুলো বাচ্চা এখনো, আর আমার কাছে তারা অনেক বড়, আমি তাদেরকে কি টেক কেয়ার করবো, তারা আমাকে করবে, মানে আমার এরকম একটা বিষয়টা তাই। হ্যাঁ, তো আমি চুপ হয়ে শুধু শুনছিলাম, ও আচ্ছা, মানে আমি কিছু বলার মতো ভাষাও পাচ্ছি না, বা আমি কি বলবো, আমার এখানে ডায়লগই কি ছিল, মানে আমি এরকম মনে হচ্ছে যে কেউ আমাকে একটা স্ক্রিপ্ট ধরাই দিত, আমি একটু দেখে আমাকে কেউ কিছু বলেও না, এই লোক কি বলতেছে। তো যাই হোক, এই কথাটার পরে মানে যখন উনি এটা বলার পরে বলতেছে যে তুমি, আমাদের একটা মানে রুলস আছে, বিয়ের পরে নাকি বাসর ঘরে নাকি কিছু দেয়, হাজব্যান্ড ওয়াইফকে কিছু দেয়, তারপর নাকি টাচ করে, এরকম কিছু একটা। তো আমাকে বলতেছে যে তোমার কি আমার উপর কোনো দাবি আছে, মানে এইগুলো আমি জানতাম না, এগুলো আমি অনেক পরে গিয়ে শুনছি, এগুলো অনেক পরে গিয়ে জানছি যে এই সময় নাকি কিছু চাইতে হয়, মানে এই সময় যা চাইবে তাই দিতে হবে, এরকম কিছু একটা। তো এটাও আমাকে কেউ বলে দেয়নি। আমি ওই সময় একটা লসে পড়ে গেলাম না, এরকম মনে হচ্ছে এখন আর কি, তখন আমাকে এটা কেউ বলে নাই। বাই দ্য ওয়ে, আমরা যার গল্প আজকে এখানে শুনছি উনি হচ্ছেন শামীমা। ওনাকে যদি আপনারা দেখতে চান, আমাদের যিনি আজকে গেস্ট, আমরা একটা ছবি দিয়ে দিয়েছি। তো আমি বললাম যে না, আমি জানতাম না দাবি জিনিসটা কি। তো না বলার পরেই সে তো মানে আমার কাছে খুবই মানে এই কথাগুলো বলতে আমি বলতে পারবো না। না ঠিক আছে, বলার দরকার নেই, আমরা জাস্ট সিচুয়েশনটা বুঝতে যাচ্ছি যে ওইটা আমার ফার্স্ট নাইট ছিল, আর আমি ওগুলা মানে ওই ফিজিক্যাল ব্যাপারগুলো আমি বুঝতাম না, ওই সময়টাতে বোঝার কথাও না, বুঝতামও না, একদমই বুঝতাম না যে এই হয়। তো যখন উনি শুরু করলো, শুরু থেকে শেষ পর্যন্ত মানে খুব অল্প সময়ের মধ্যে খুব অমানবিকভাবে মানে এটা এখন বর্তমানে যদি আমি কল্পনা করতে যাই, তাহলে এটা একমাত্র পারে রেপিস্টরাই পারবে, এটা রেপ ছাড়া কিছু ছিল না। এখন বুঝি, ওই সময় বুঝতাম না, আর ওই সময় আমি এগুলো বুঝতাম না দেখে, আর আমাকে একটা কথা বলা হয়েছিল, আমার মাথায় একটা জিনিস কাজ করছিল যে ভাবি বলছে যে এইখানে যা হবে এগুলো সবই ঠিক, হ্যাঁ এখানে যাই হোক, মানে ভেঙে বলেনি, বলছে তোর সাথে আজকে যা হবে এটি ঠিক, আর এটা মেনে নিতে হবে, আর এটা যদি না মেনে নিস তাহলে মানে এই ধরনের একটা বলছে যে এটা আজকের রাতের কোনো চিল্লাচিল্লি করা যাবে না। তো আমিও চুপ করে, আমার কাছে মনে হচ্ছিল কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, মানে মনে হচ্ছিল যে কেউ আমাকে ছুরি দিয়ে আঘাত করতেছে, আর আমি ব্লাড দিয়ে পুরো মানে আমার শরীরে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমার এরকম মনে হচ্ছে যে আমার শরীর থেকে সব ব্লাড বের হয়ে যাচ্ছে, আমি মানে গরু কাটলে যেরকম করে না, আমি এরকম কাঁপতেছি, ওরকম কাঁপতেছি। কিন্তু সে তার কাজ করলো। আমি খুব অবাক হয়েছি যে আমি উঠে বসতে পারতেছিলাম না, সে আমাকে টান দিয়ে উঠে বসায় বলতেছে ওয়াশরুমে যাও। আমি ওয়াশরুমে কীভাবে গেছি আমি জানি না, আমি খুব ধরে খুব মানে খুব কষ্টে কাঁপতে ওয়াশরুমে গেলাম, ফ্রেশ হয়ে আসলাম। আসার পর আমি খুব কষ্টে যে আমি যখন বিছানায় মানে ঘুমাতে যাব, তখন আবার মাই গুডনেস এরকম করে সে সারা রাতে মানে রাত 3টা থেকে ভোর সকাল 8টা পর্যন্ত 4বার আমার সাথে এইরকম করলো। আমি আর সকালে উঠতে পারি না, মানে আমি উঠে বসতে পারি না। তারপর 2-3 দিন কি হয়েছে আমার মাথায় নেই, মানে আমি এখন আর এটা বলতে পারবো না, কারণ আমি পুরো সেন্সলেস ছিলাম, আর ওনারে দেখলেই আমার ভয় লাগতো। সে যতবার আসতেছে সামনে। 2-3 দিন আপনি সেন্সলেস অবস্থায় ছিলেন? আমি জানি, মানে আমি সেন্স ছিল, কিন্তু আমি এখন গল্পটা বলতে পারবো না যে এই 2-3 দিনে কি হয়েছে। আচ্ছা, এই 2-3 দিন আমার বৌভাত হয়েছে, আমাকে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু আমি নিস্তব্ধ। আর তখন আমার মানে শারীরিক কন্ডিশন খুব খারাপ, কিন্তু সবাই বুঝতেছিল, কিন্তু কেউ বুঝতে দিচ্ছিল না আমাকে। মানে এভরিবডি অ্যাভয়েড দিস, মানে সবাই জিনিসটাকে অ্যাভয়েড করছে, তারা পার্টিটাকে এনজয় করছে। এটা শুধু আপনার ফ্যামিলির সমস্যা না, এটা আমাদের পুরো সমাজেরই সমস্যা, এটা সমাজটাই অ্যাভয়েড করে। এবং আমার মনে আছে আই ফেস হিউজ ডিফিকাল্টি ফর দ্য ফার্স্ট টাইম যখন আমি রেডিওতে এই ধরনের একটা, আমি নট আজকেই না প্রথম, আমি এটা আগে বিষয়গুলো খুব চ্যালেঞ্জ জায়গা থেকে আমি প্রচার করার চেষ্টা করেছিলাম। অ্যান্ড আই ফেস, এগুলো হয়তো আমার লিসনাররা কখনোই জানে না, আই ফেস হিউজ ডিফিকাল্টিস। যখন আমার প্রথম বইটা পাবলিশড হয়, সেটা নিয়েও আমার একটা বড় ধরনের ডিফিকাল্টি ফেস করতে হয়েছে। একটা অদ্ভুত বিষয় হচ্ছে, আমাদের সমাজে এই বিষয়গুলোকে আমরা অ্যাভয়েড করি, আমরা ঢেকে রাখতে চাই, আমরা মনে করি এটা একটা ট্যাবু, এটা সমাজে 8-10 জন মানুষের সামনে নিয়ে আলোচনা করা যায় না। একটু চিন্তা করে দেখবেন, আলোচনা করা যায় না এটা কোন অর্থে? যদি বিষয়টা নিয়ে সুড়সুড়ি দেওয়া হয়, যদি বিষয়টা নিয়ে এমনভাবে বলা হয় যে এটা এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে যেটা একটা রগা বিষয়, এবং সেটা শুনে আরও কারোর মধ্যে এই ধরনের পাশবিক বা সে আসলে এন্টারটেনমেন্টের জায়গা থেকে নিয়ে এটাকে মজা হিসেবে নিল, বিষয়টা তখনই একটা প্রশ্ন আসে। কিন্তু যদি বিষয়টা লেসনের জায়গা থেকে আসে, একটা সামাজিক শিক্ষার জায়গা থেকে আসে, যে একটা পুরুষ সে 37 বছর বয়স, সেটা আমিও হতে পারি, আপনিও হতে পারি, বা যে ছেলেটা ওনার জীবনে এসছে সে তো হয়েছেই, যে তার
তারা যেন কখনো এরকম অমানবিক না হয়। এবং নট অনলি দিস, একটা মেয়ে যখন 13 বছরের থাকে তাকে পরিবারের এত বড় সাপোর্টের জায়গা থেকে দেয়, বাবা এত ভালোবাসতো, তার জায়গাটা থেকেও কোনো একটা সাময়িক সমস্যার সমাধান করবার জন্য বা যাই হোক না কেন শেষ পর্যন্ত যে রাজি হয়েছে, এরকম এক ধরনের এটা তো জবাই করা আমি বলবো, যে একটা মেয়েকে শুধু শারীরিকভাবে হয়তো সে যেই প্রবলেমটা ফেস করেছে ওই রাতে সেটা হয়তো সে ধীরে ধীরে রিকভার করবে, কিন্তু সারা জীবনের জন্যে সে যে মেন্টালি ওই জিনিসটাকে ভয়ানক রকমভাবে একটা বাজে জায়গায় বাজেভাবে চিন্তা করা শুরু করলো মানুষের জৈবিক চাহিদার জায়গাটাতে, এটা তো একটা মানুষের থিঙ্কিংটাকে জবাই করে দেয়া, তাই না? এবং এইটা কত ভয়ানক রকমের অপরাধ, কত ভয়ানক রকমের ভুল। এবং আমাদের এই জায়গাটাতে আমাদের অনেক বেশি পরিমাণে বড় যারা আছি, সিনিয়র যারা আছি, তাদের বোঝা উচিত। প্রথম কথা হচ্ছে লিগেলি যদি আমি বলি তাহলে বিয়েটা বৈধ ছিল না, কারণ সরকার কিন্তু আমরা যতদূর জানি যে 18 নিচে বিয়ে দেওয়াকে পারমিট করে না। দ্বিতীয় কথা